হ্যালো গাইস, আজকে আমরা টেড হিউজেসের লেখা হক রোস্টিং তার 6th স্ট্যান্জা মানে লাস্ট যে স্ট্যান্জা আছে সেটার লাইন বাই লাইন অ্যানালিসিস করব। 6th স্ট্যান্জার ফার্স্ট লাইনটা হচ্ছে দি সান ইজ বিহাইন্ড মি, তার মানে সূর্যটা আমার পিছনে আছে, সেটা হকটা বলছে। এখানে যদি আমরা এই সূর্যটার কথা ধরি তাহলে সূর্য দু তিনটে জিনিসের প্রতীক। একটা হচ্ছে সূর্য হচ্ছে আনলিমিটেড পাওয়ার সোর্স মানে শক্তির একটা প্রতীক, আর সূর্যকে যেহেতু পুজো করা হয় সেই জন্য সূর্য ঐশ্বরিক কর্তৃত্বেরও একটা প্রতীক, মানে সূর্যকে ভগবান স্বরূপ ধরা হয় এবং ভগবানের যে কর্তৃত্ব সব জায়গাতেই সেটার প্রমাণস্বরূপ সূর্যটাকে আমরা ধরতে পারি, কারণ সূর্যের উপস্থিতি সর্বত্র। ইজ বিহাইন্ড মি, এই সূর্যটা আমার পিছনে আছে। তাহলে সূর্যটা আমার পিছনে আছে এটা বলে হক দুটো জিনিস বোঝাতে চাইছে। একটা হচ্ছে মানে আমার নিচে মানে জমিতে যে সমস্ত লাইফ ফর্ম আছে সেই লাইফ ফর্মের উপরে আমার কর্তৃত্ব আছে এবং সেই লাইফ ফর্মের জীবন এবং মৃত্যু সেইটা আমি ডিসাইড করি যে কে বাঁচবে কে মরবে, যেটা আমরা আগেই পেয়েছিলাম যে সে বলেছিল সে অ্যালটমেন্ট অফ ডেথ করে, মানে মৃত্যু বন্টন করে এবং ভায়োলেন্স করে। এখানে সে বলছে আমি এই সমস্ত কাজগুলো করি এবং এই সমস্ত কাজগুলো করাতে সূর্য ইজ বিহাইন্ড মি মানে আমাকে সাপোর্ট করে, ইজ বিহাইন্ড মি মানে আমার পিছনে আছে, বা ভগবান যে যে কাজগুলো করে সেগুলো আমার থ্রু দিয়েই করে। আমি প্রকৃতির নির্বাচিত একজন এজেন্টের মতো এবং সেই প্রকৃতি আমাকে নির্বাচিত করেছে হিংস্রতা এবং মৃত্যুকে অ্যালট করার জন্য। আর দ্বিতীয় হচ্ছে বিহাইন্ড মি যদি হয় তাহলে সে কোথায় আছে, সে সামনে আছে। তাহলে সে যদি সামনে থাকে তাহলে সে আরও ভালোভাবে পরিষ্কারভাবে স্বচ্ছভাবে দেখতে পাচ্ছে, এটা বোঝায়। আর যে সামনে থাকে সে নেতৃত্ব করে। তাহলে হকটা বলছে আমি সামনে আছি, তার মানে আমি নেতৃত্ব করছি এবং খুব স্বচ্ছতার সঙ্গে সব কিছুকে দেখতে পাচ্ছি। সমগ্র যে সৃষ্টি যেটা সে বলেছিল ক্রিয়েশন, সেই সৃষ্টির সবার অগ্রভাগে আমি আছি, মানে আই অ্যাম দ্য পিনাকল অফ দ্য ক্রিয়েশন, মানে ক্রিয়েশনের সর্বাগ্রে আমি আছি এবং এই সর্বাগ্রে থেকে প্রাকৃতিক অনুমোদনের সাথেই আমি আমার নিচে যে লাইফ ফর্ম আছে তাদের ভাগ্যটাকে পরিচালনা করি। নেক্সট লাইন আছে নাথিং হ্যাজ চেঞ্জড সিন্স আই বিগ্যান। তারপরে হকটা বলছে, এটা কিন্তু হকটা তার নিজের মানসিকতা বলছে এবং এই মানসিকতার মধ্যে অনেক ডিসইলিউশনমেন্টও আছে, মানে অনেক ভ্রান্তিও আছে। সেই ভ্রান্তিগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কারণ সে বলছে দেখো এটা যে নাথিং হ্যাজ চেঞ্জ সিন্স আই বিগ্যান হুইচ ইজ লিটারালি ইম্পসিবল। সে বলছে আমার সৃষ্টির পরের থেকে আর কোনো পরিবর্তন হয়নি। সেটা আসলে সত্যি নয়, কিন্তু এই হকটার চোখে এটা সত্যি। বাজ পাখিরা দাবি করছে যে তার শাসন এই যে তার নিচে যে লাইফ ফর্ম আছে তার উপরে সেটা সর্বদাই স্থির, মানে এটাই যুগ যুগ ধরে হয়ে আছে বা সৃষ্টির প্রথম থেকে এটাই হয়ে আসছে এবং এটার কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয়নি। এটা অপরিবর্তিত একটা প্রাকৃতিক নিয়ম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই হকটা বিবর্তন বা এভলিউশন সেটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করছে। যেমন আমাদের বিবর্তন হওয়ার ফলে শুধুমাত্র আমাদের শারীরিক বিবর্তন হচ্ছে তাই নয়, তার সাথে সাথে আমাদের নৈতিক অগ্রগতিও হয়েছে, কিন্তু সেই পুরো ব্যাপারটাকে এই হকটা কিন্তু অস্বীকার করছে এবং তার ইনস্টিংক্ট হচ্ছে হিংসা, আধিপত্য এবং মৃত্যু। তো বলছে এই প্রবৃত্তিটা তার চিরন্তন, এটা এরকম নয় যে আস্তে আস্তে তার মধ্যে এসছে। হকটা এরকম ভাবছে যে আমার মধ্যে যেটা আছে যে আমি হিংসা, আধিপত্য এবং মৃত্যুকে ডেকে আনি, এটাই হচ্ছে পারফেক্ট, এটার মধ্যে কোনো খুঁত নেই এবং তার জন্যই এর বিকাশের বা উন্নতির কোনো প্রয়োজন নেই এবং ঠিক এই কারণের জন্যই সে বিবর্তনটাকে অস্বীকার করছে। মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ। এখানে খুব একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করার আছে যে হকটা মাই আইজ মানে প্লুরাল ফর্ম না বলে সে বলছে মাই আই। একটা বাজ পাখি দুটো চোখ আছে, তাহলে সে যদি তার চোখের দিকে দিক নির্দেশ করতো তাহলে সে মাই আইজ বলতো। তার মানে এখানে মাই আই বলে সিম্পলি কোনো একটা বডি পার্টকে ডিনোট করা হচ্ছে না, এটা একটা সিম্বলিক আই, মানে এটা অন্য কিছুর একটা প্রতীক। ওই যে চোখ, সেই চোখ কিসের প্রতীক সেটা জানার জন্য আমাদের দু তিনটে এক্সাম্পলের দরকার আছে। একটা এক্সাম্পল হচ্ছে
এটা বাংলার অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র, যার নাম হচ্ছে হীরক রাজার দেশে, এবং সেটা ডাইরেক্ট করেছিলেন সত্যজিৎ রে। সেই হীরক রাজার দেশে সেই সিনেমাটাতে একটা ক্যারেক্টার ছিল, একটা রাজা যে খুব অত্যাচারী, এবং সেই অত্যাচারী রাজার একটা লোগো ছিল। সেই লোগোটা বা সেই প্রতীকটা ছিল একটা চোখের। বা জর্জ অরওয়েল বলে একজন নোবেলিস্ট ছিলেন, উনিও একটা বিখ্যাত নোবেল লিখেছিলেন, যে নোবেলটা হয়তো তোমরা অনেকেই পড়ে থাকবে। সেই নোবেলটার নাম হচ্ছে 1984। আরেকটা এক্সাম্পল, তোমরা যদি রিসেন্টলি অনেকে বিগ বস দেখে থাকো, সেই বিগ বস রিয়ালিটি শোটা তার লোগোটা দেবো একটা চোখ। তাহলে এই যে তিনটে জায়গায় আমরা চোখকে দেখলাম, তাহলে এটা থেকে একটা কি কমন দেখা যাচ্ছে, যে চোখ মানে হচ্ছে সার্ভেলেন্স, মানে কি পর্যবেক্ষণ করা, নজরদারি করা এবং নিয়ন্ত্রণ করা। তাহলে নজরদারি আর নিয়ন্ত্রণের একটা প্রতীক হচ্ছে চোখ। এখানে সিম্বলিক্যালি সেই চোখের কথাই বলা হচ্ছে। তাহলে মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, মানে আমি খুব নিয়ন্ত্রণের সঙ্গে এবং তীক্ষ্ণ পর্যবেক্ষণের মাধ্যমে সব সময় নজরদারি রাখি। তাহলে বাজ পাখিটাও তার তীক্ষ্ণ নজরদারির মাধ্যমে এই পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, এবং সেই নিয়ন্ত্রণের প্রতীক হিসেবেই সে তার চোখটাকে রিপ্রেজেন্ট করছে। তার নজরদারি এতই তীক্ষ্ণ যে সেই নজরদারি পেরিয়ে কোনো কিছুরই কোনো পরিবর্তন হতে পারে না। সেটা বলছে মাই আই হ্যাজ পারমিটেড নো চেঞ্জ, মানে আমি এত তীক্ষ্ণ নজরদারি করে রেখেছি যে আমার অনুমতি ছাড়া কোথাও এতটুকু কোনো হেলদোল বা পরিবর্তনের জায়গা নেই। এবং সে এই যে নিয়ন্ত্রণটা করে, সেই নিয়ন্ত্রণটাকে সে এতটাই ভালোবাসে, সে নিজেকেও অনুমতি দেয়নি কোনো ধরনের পরিবর্তন করার জন্য। তাহলে পরিবর্তন জিনিসটা এই বাজ পাখিটার পৃথিবীতে নিষিদ্ধ। অ্যান্ড লাস্ট লাইন বলছে আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দ্যাট। এবং তারপরে সে বলছে এই যে জিনিসগুলো হচ্ছে, যে সৃষ্টির শুরু থেকে আমার সহজাত প্রবৃত্তির মধ্যে কোনো পরিবর্তন হয়নি, এবং আমি অ্যালাউ করিনি কোনো পরিবর্তন হতে দিতে। এবং এরপরে সে ভবিষ্যতের কথাটাও বলছে, যে ভবিষ্যতে কি হবে। সে বলছে আই অ্যাম গোয়িং টু কিপ থিংস লাইক দিস, বলছে এবং ঠিক এই রকমই অপরিবর্তনীয় এটা থাকবে চিরযুগ ধরে, মানে ভবিষ্যতেও এইরকমভাবেই চলতে থাকবে। মানে সে এখান থেকে অনন্ত শক্তির দাবি করছে। এবং বাজ পাখি এটাই হচ্ছে একটা চূড়ান্ত বিবৃতি, এই যে আমার লাইফ ফর্মের ওপরে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা সৃষ্টির প্রথম থেকে হয়ে আসছে, এবং এখন পর্যন্ত এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি, কারণ আমি পরিবর্তন হতে দিইনি, এবং এর পরেও এর মধ্যে বা এই সিস্টেমটার মধ্যে কোনো পরিবর্তন কিন্তু হবে না। আমি এটা সংকল্প করে নিচ্ছি যে আমি এটা হতে দেবো না, মানে এই পরিবর্তন হতে দেবো না, মানে সব সময় এই নিয়ন্ত্রণ এবং এই লাইফ ফর্মের ওপরে আমার যে কর্তৃত্ব বা আধিপত্য, সেটা সবসময় আমি আমার কাছেই রেখে দেবো। একটা সাপ সে ব্যাঙ খায়, তো এই প্রাকৃতিক নিয়মটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। এরকম হবে না যে বিবর্তন হতে হতে এমন হয়ে গেল যে আজ থেকে 100 বছর পরে ব্যাঙ সাপ খেতে শুরু করলো, এরকম হবে না। 100 বছর পরে সেই সাপ সেই ব্যাঙকেই শিকার করবে, এবং সেই সাপটাকে আবার সে একটা বাজ পাখি শিকার করবে। তাহলে এই হকটা যেটা ক্লেম করছে, সেটা যদি আমরা প্রাকৃতিক নিয়মে ফিট করতে চাই, তাহলে কিন্তু আসলে সেটা সত্যি, কারণ এই প্রাকৃতিক নিয়মটা এরকম, সেটার মধ্যে নিষ্ঠুরতা আছে এবং সেটা অপরিবর্তনীয়। প্রাকৃতিক নিয়মে খুব একটা পরিবর্তন হয় না। আমরা মানুষ যারা আছি তারাই কিন্তু আমাদের হায়ারার্কিতে বা নিয়মে পরিবর্তন করি, কিন্তু প্রাকৃতিক নিয়মটা মোর অর লেস যুগ যুগ ধরে একইভাবে চলে আসতে থাকে। তো টেড হিউজেস কিন্তু সেই জিনিসটার দিকেই একটু হিন্ট করে এই কবিতাটাকে শেষ করছেন। তোমরা যদি স্ট্যান্জা 1 to 6 পুরোটাই একসঙ্গে পেতে যাও, তাহলে উপরে প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে ক্লিক করলে ওই প্লে লিস্টের মধ্যে সব কটা স্ট্যান্জা বাই স্ট্যান্জা অ্যানালিসিসের ভিডিও পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, টাটা।